হীরক রাজার দেশে সিনেমা দেখেছেন নিশ্চয়ই। সেখানে হীরকের রাজার ছিল একটাই অভিপ্রায়, যে দেশের কৃষক, শ্রমিক, শিক্ষক সবাই যেন সদা সর্বদা হীরকের রাজার জয়গান করে। অর্থাৎ এক কথায় হীরক রাজার দেশে থাকতে হলে রাজার প্রতি একান্ত আনুগত্য প্রদান ছিল বাধ্যতামূলক, সে রাজা যতই অত্যাচারী হোক না কেন। আর রাজা তার রাজ পারিষদবর্গ অর্থাৎ মন্ত্রিমণ্ডলকে সদা সর্বদা ব্যস্ত রাখত দেশের মানুষকে রাজমন্ত্র শেখানোর কাজে। আর তাতে কেউ অবাধ্য হলে সেপাই পাঠিয়ে চলতো তার উপরে অত্যাচার। সত্যজিৎ রায়ের সৃষ্টি হীরক রাজার দেশের সাথে বর্তমান আমার দেশের সরকার ও তার কার্যকলাপ সমান প্রাসঙ্গিক। আমার দেশের বর্তমান সরকারও চায় বিরোধী শূন্য দেশ গড়ে শাসকের আইন প্রতিষ্ঠা করতে, অর্থাৎ একনায়কতন্ত্র কায়েম করতে। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে একচ্ছত্র ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা বলে একের পর এক পাশ করছে বিভিন্ন জনবিরোধী নীতি এবং তা চাপিয়ে দিচ্ছে সাধারণ দেশবাসীর উপরে। নমস্কার আমার প্রিয় বঙ্গবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাবুসোনা হাজির চ্যানেল রাজকার্যতে। আজকের করব দুটি বিষয় নিয়ে আলোচনা। 100 দিনের টাকা আদায়ে বঞ্চিত বাঙালি দিল্লির দরবারে। 2 বিজেপি নেতাদের কথায় চলছে ইডি আর সিবিআই, তা না হলে বারবার পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকা হয়। 100 দিনের কাজের টাকা অর্থাৎ কেন্দ্র সরকারের নারেগা স্কিমে বাংলার যে শ্রমিকরা কাজ করেছিল সেই কাজের প্রায় 7,200 কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে 3 বছর হতে চলল। কারণটা কি? কারণটা হলো এই শ্রমিকরা নাকি 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেয়নি, আর তাই নাকি বিজেপি বাংলা দখল করতে পারেনি। আর যে কারণে এই বাংলার সাধারণ শ্রমিকদের প্রাপ্য পরিশ্রমের টাকা আটকে রেখে তাদেরকে ভাতে মারার কৌশল নিয়েছে কেন্দ্র সরকার। আর এ বিষয়ে কেন্দ্রকে একাধিকবার চিঠি চাপাটি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে, তাতেও বিশেষ কাজ না হওয়ায় বাংলার এই সাধারণ শ্রমিকদেরকে নিয়ে 3রা অক্টোবর দিল্লির গ্রামোন্নয়ন মন্ত্রকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শনের কথা ঘোষণা করেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 3 মাস আগে। সেই মতো প্রথম দিল্লি পুলিশের কাছে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করে তৃণমূল কংগ্রেস। সেখানে দিল্লি পুলিশ তা নাকচ করে দেয়। প্রসঙ্গত বলে রাখা দরকার যে দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্র অর্থাৎ বিজেপি সরকারের অধীনে। আর এই নির্দিষ্ট কর্মসূচিতে দিল্লি পৌঁছানোর জন্য রেলের আইআরসিটিসির কাছে একটি স্পেশাল ট্রেন চেয়ে 23শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করে সাংসদ সুভাষিস চক্রবর্তী। সেখানে উল্লেখ করা হয় 30শে সেপ্টেম্বর ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে এবং 3রা অক্টোবর আবার দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। আর এই আবেদনে সাড়া দিয়ে রেলের আইআরসিটিসি স্পেশাল ট্রেনের ভাড়া, সিকিউরিটি ডিপোজিটের অঙ্ক ও নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরও জানিয়ে দেয়। সেই মতো টাকাও জমা করে দেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু হঠাৎ দিল্লি যাত্রার মাত্র 14 ঘন্টা আগে কোনো নির্দিষ্ট কারণ না দেখিয়ে ট্রেন দিতে পারবে না বলে জানিয়ে দেয় আইআরসিটিসি কর্তৃপক্ষ। এখন এখানে প্রশ্ন হলো, ট্রেন যদি দিতে পারবে না তাহলে মাঝখানে এতদিন কেন চুপচাপ ছিল আইআরসিটিসি কর্তৃপক্ষ? তারা তো আগে ভাগে জানিয়ে দিলে পারত। কিন্তু না, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশ ছিল যে ঠিক 11th আওয়ার অর্থাৎ অন্তিম মুহূর্তে এসে যেন জানানো হয় যে রেল ট্রেন দিতে পারবে না, যাতে করে বাংলার খেটে খাওয়া সাধারণ শ্রমিক তার প্রাপ্য বুঝে নিতে দিল্লি পর্যন্ত পৌঁছতে না পারে। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বিরোধীদের তোলা এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী দল বাংলায় এসেছে। তারা সরেজমিনে তদন্ত করেছে, কিন্তু তদন্তের পর দিল্লিতে ফিরে আশানুরূপ তেমন কিছু তুলে ধরতে পারেনি তারা সংশ্লিষ্ট দপ্তরের কাছে। এদিকে কাঁথির মেজো খোঁকার কথাতে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে জবাব দেওয়ার মতো কোনো সৎ উত্তরও নেই। তাই যে কোনোভাবে দিল্লিমুখী বাংলার মানুষকে আটকাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বিজেপি সরকার, তা যদিও সফল হয়নি। এদিকে ট্রেন না পেয়ে যখন বাসকে বিকল্প হিসাবে বেছে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে বঞ্চিত বাঙালি, তখন সংশ্লিষ্ট দপ্তর থেকে ইমেলে জানানো হচ্ছে যে উক্ত দিনে ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিং দপ্তরে উপস্থিত থাকতে পারবে না। পুরো ঘটনা পরপর সাজালে যে নির্যাস উঠে আসে তা হলো, যদি 100 দিনের কাজে দুর্নীতি হয়ে থাকতো তাহলে সংশ্লিষ্ট দপ্তরের হাতে নির্দিষ্ট তথ্য প্রমাণ ও উত্তর তৈরি থাকতো। আন্দোলনকারীরা সেখানে উপস্থিত হলে তারা বলে দিতে পারত যে এই জায়গায় গরমিল হয়েছে বা দুর্নীতি হয়েছে, তাই টাকা দেওয়া যাচ্ছে না।
কিন্তু তা না করে কেন্দ্র সরকার কোথায় কর্মসূচির অনুমতি নাকচ করছে, ট্রেন বাতিল করছে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবে না বলছে, আবার প্রতিমন্ত্রী দেখা করবে বলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও দেখা করবে না বলছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাঁথির মেজে খোকার কথায় নাচতে গিয়ে দিল্লির দপ্তরের আঙুল ফুলে কলাগাছ হয়েছে, যে কারণে 3রা অক্টোবর তড়িঘড়ি মেজে খোকাকে দিল্লিতে ডেকে হাতে মাইক ধরিয়ে দিয়েছে। মির্জাপুর ওয়েব সিরিজ দেখেছেন তো, সেখানে একটা বিখ্যাত সংলাপ ছিল, মুন্না মুতে হে মুন্না হি পানি ডালেঙ্গে। এখন কাঁথির মেজে খোকার সেই দশাই চলছে। এবার আসি ইডি সিবিআইয়ের কথায়। হীরকের রাজার যেমন ছিল যন্তর মন্তর মগজ ধোলাই, তেমন আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের আছে ইডি আর সিবিআই। ইডি সিবিআই হলো আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন তদন্তকারী সংস্থা। আর যেহেতু এই সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, সেহেতু এই সংস্থাগুলোর কাজকর্ম পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে। ইডি, সিবিআই, এসএফআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হওয়ায় ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার এই সংস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, এ অভিযোগ বহু পুরনো এবং প্রমাণিত। সেহেতু এই সংস্থাগুলোর স্বচ্ছতার বিষয়ে আছে বহু প্রশ্নচিহ্ন। মূলত বিরোধী রাজনৈতিক দলগুলোকে চাপে রাখা, অর্থাৎ বিরোধী আওয়াজকে দমিয়ে রাখার কাজে এই সংস্থাগুলোকে ব্যবহার করে। যেমন কেন্দ্রের বিজেপি সরকারের বর্তমান প্রধান বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেসের নাম প্রথম তালিকায়। তার উপরে সম্প্রতিকালে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, দুর্নীতি, নিয়ম বেনিয়ম, দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত বিষয়ে বিরোধিতার সুর চড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন, যা কিনা একদম পছন্দ নয় কেন্দ্র সরকারের, যে কারণে তারা নাকি বাধ্য হয়ে মাঠে নামিয়েছে ইডি সিবিআই। দেখে দেখে ঠিক সেই দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছে ইডি সিবিআই, যে দিনগুলোতে তার পূর্ব নির্ধারিত কোনো না কোনো কর্মসূচি আছে। তা তৃণমূলের নবজোয়ার কর্মসূচি হোক, বা 13ই সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক, বা 3রা অক্টোবর দিল্লি অভিযান, প্রত্যেকটা পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনে তাকে ডেকে পাঠাচ্ছে ইডি সিবিআই, যাতে করে তিনি উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারে, আর উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে। এখন অনেকে বলতে পারে যে ইডি সিবিআই কাকে কবে কখন ডাকবে তা তাদের ব্যক্তিগত বিষয়। অবশ্যই ঠিক কথা, কিন্তু এখানে ভাবার বিষয় হলো ইডি সিবিআই যে দিনগুলোতে তাকে ডাকছে, অভিষেক ব্যানার্জি সেই দিনগুলোতে তার কর্মসূচি ঠিক করছে, নাকি অভিষেক ব্যানার্জির পূর্ব ঘোষিত কর্মসূচির দিনগুলোতে ইডি সিবিআই তাকে ডেকে পাঠাচ্ছে। আজ পর্যন্ত অন্তত 10 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি সিবিআই। সিংহভাগ ক্ষেত্রে তিনি হাজিরাও দিয়েছেন, কিন্তু নিটফল জিরো। বারংবার তাকে তলব করার পরে কোনো নির্যাস না পেয়েও আবারও তাকে তলব করার কারণ একটাই, যে বারংবার তাকে ডাকা এবং তদন্তের নামে সারাদিন আটকে রাখার ফলে মানুষের মনে যেন একটা ধারণা প্রতিষ্ঠিত হয় যে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। হিটলারের প্রধান সহযোগী গোয়েবেলসের একটা বিখ্যাত থিওরি ছিল যে একটা মিথ্যাকে যদি 100 বার বলা যায়, তাহলে একটা সময় এসে তা সত্য বলে মনে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক এই সূত্রটাই কার্যকর করতে চাইছে ইডি সিবিআই। নমস্কার, সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।